হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। তো গতকাল আমরা দেখেছি 15ই আগস্টের প্রাককালে কিভাবে সারা কলকাতা জনসমারোহ হয়েছিল কলকাতায় বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এবং মানুষ যেভাবে এই কি বলবো এই মিছিলে বা সমারোহ যাই বলো না কেন, এই বিক্ষোভ বা এই তোমার প্রোটেস্ট সমস্ত কিছুই মধ্যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে। এবং শুধু যে কলকাতায় মাস জনগণ সমাবেশ হয়েছিল, মাস সমাবেশ হয়েছিল সেটা নয়, অনেক জায়গায় সারা ভারতে হয়েছিল। এবং আমরা বিদেশেরও কিছু জায়গায় দেখতে পেয়েছি অনেকেই এই ব্যাপারটায়, যারা ইন্ডিয়ান আছেন তারা এই ব্যাপারটার কেন্দ্র করে নিজেদের বিক্ষোভ তাদের সমাবেশের মাধ্যমে তুলে এনেছেন, ঠিক আছে। মানে এটা নিয়ে মানুষ অনেকভাবে সরব হয়ে উঠেছে এবং তাদের মতামত জানাচ্ছে, তাদের প্রোটেস্ট জানাচ্ছে এবং জাস্টিস পাওয়ার একটা রব তুলেছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সবার পরেও ওই একই কথা মনে হয়, যার জন্য এত কিছু, যার অত্যাচারের বিরুদ্ধে এত কিছু, সেই মানুষগুলো কি ফেরত আসবে? যে ফ্যামিলির থেকে মানুষরা চলে গেল, তাদের যতটা কোল খালি হয়ে গেল, তাদের সেই অভাবটা কি আমরা পূরণ করতে পারবো? আমরা পারবো না। এগুলো আমরা পুরোপুরি অপারগ না, আমরা সেই মানুষটাকে ফেরত আনতে পারবো না, তার অভাব পূরণ করতে পারবো। কিন্তু তাহলে কেন আমরা এই সংগঠন, এই বিপ্লব, এই বিদ্রোহ করছি কেন? কারণ আমরা ভয় পেয়েছি, আমরা আতঙ্কিত হয়েছি যে আজ যদি জিনিসটার গুরুত্ব বোঝো, একটা হসপিটাল, ঠিক আছে, নট এ ম্যাটার অফ জোকস, এটা একটা হসপিটাল, না প্রাইভেট হসপিটাল, না কোনো ইন্টেরিয়রের হসপিটাল, একটা কোলাহল মুখর একটা জনবহুল শহরের কেন্দ্রবিন্দুতে থাকা একটা হসপিটাল, তাও আবার সরকারি হসপিটাল, ঠিক আছে, যেখানে কিনা 24x7 আওয়ার্স সেখানে এমার্জেন্সি খোলা থাকে, ডাক্তার সমাগম, নার্স, রুগী, তাদের আত্মীয় স্বজন, প্রচুর প্রচুর লোক ওখানে ভিড় করে থাকে। যারা আরজিকর গেছো তারা বুঝতে পারবে, ঠিক আছে। এটা মেডিকেল কলেজ হলে বুঝতাম, মেডিকেল কলেজের প্রসারটা অনেক বিস্তার, অনেক বড়, ঠিক আছে, বিশাল বড় এলাকার জুড়ে হচ্ছে মেডিকেল কলেজ। এবং ওখানে তোমার রাস্তাঘাট বেশি আর বিল্ডিং সাইডে সাইডে, ওটা হলে তবু বুঝতাম। কিন্তু আরজিকরে তোমার গ্রাউন্ড কম, বিল্ডিং বেশি, ঠিক আছে, এবং তার পাশে লোক। সেই জনবহুল জায়গায় এইরকম একটা ঘটনা, এক নম্বর। দ্বিতীয়, যখন ঘটনা হলো, যখন জানলাম কিনা একজন, কার উপর হামলা হলো, কার উপর মানে অ্যাটেম্প্ট টু মার্ডার করে ফেলা হলো উইথ রেপ, সে কিনা একজন কর্মরত ডিউটি করা ডাক্তার। ভাবা যায়? না কোনো রুগী, না রুগীর কোনো আত্মীয়, না রাস্তায় চলা কোনো একা মহিলা, একজন ডাক্তার যে কিনা ডিউটি করছিল। এবং সে 1.5 দিন ডিউটি করার পর তার সামান্য একটু বিশ্রামের প্রয়োজন হয়েছিল। ওই রকম হসপিটালে কিন্তু ডিউটির প্রচুর চাপ, কেউ ওখানে বসে বসে থাকে না, সবার প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে। এবার তার যথেষ্ট চাপ ছিল, এবার তারপর সে খাওয়া দাওয়া করে তার একটু বিশ্রামের প্রয়োজন হয়েছিল, সেই বিশ্রামটুকু তাকে করতে দেওয়া হলো না। শুধু তাই নয়, তাকে একটা নিরুদ্দেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলো। শুধু নিরুদ্দেশের উদ্দেশ্যে মানে সে কোনোদিন আর ফিরবেই না, না ফেরার দেশে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এবং সেটা হলো একটা রীতিমতো প্ল্যান করে। ভাবা যায়? কারা প্ল্যান করেছে? এখন তো আবার শোনা যাচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ এখানে জড়িত, জুনিয়র ডাক্তাররা এর মধ্যে জড়িত। এবং সবথেকে আশ্চর্যকর, বিস্ময়কর ঘটনা হলো একটি মেয়ে এর মধ্যে জড়িত। সেই পুরনো কথা বলতে হয়, মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরাই মেয়েদের অনিষ্ট করে। একটা মেয়ের ক্ষতি করার জন্য পরিকল্পনায় সামিল হয়। না হলে কোনো ছেলের বা কিছু ছেলের এতটাও সাহস হতো না ওই রকম একটা ক্রাউডেড জায়গায় এরকম একটা ঘটনা ঘটানো, একটা কর্তব্যরত ডাক্তারের উপর হামলা করার প্ল্যান করা। এবং শুধু হামলা করা না, হামলা করে তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করা। আমরা কোন দেশে বাস করছি? দেশে আইন কানুন কিছু আছে? আমরা সাধারণ মানুষেরা রাস্তায় বেরোতে ভয় পাই, কিন্তু যখন রোগ হয় তখন যেভাবে হোক গাড়ি ভাড়া করে হসপিটালের উদ্দেশ্যে যাই, কারণ সেখানে ডাক্তাররা আছে, আমাদের বাঁচাবেন। আমরা সেই হসপিটালে যাব, সেখানে গিয়ে দেখব ডাক্তারের ওপর, মনে করো ওই দিন যখন এই ঘটনা ঘটছে, কেউ না কেউ তো ইমার্জেন্সি ওয়ার্ডে এসছে। সে কি ভেবেছে আমি যেখানে বাঁচতে এসেছি সেখানে কোনো এক ডাক্তারকে মেরে ফেলা হচ্ছে? এবং এই হসপিটাল একটা নামকরা হসপিটাল, সেই হসপিটালে ভর্তি হওয়ার জন্য, পড়ার জন্য সব স্টুডেন্টরা কীভাবে প্রতীক্ষা করে বসে থাকে। বিশ্বাস করো, আমিও চেয়েছিলাম
আমার মেয়ে ওখানে পড়ুক। কিন্তু এখন তো আর আমি চাই না, আর চাই না, চাইবই না। আমি তো চাইবো ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই থাকুক, মানে এখানে যেন ওকে কাজ না করতে হয়। দেশের অবস্থা এতটাই খারাপ। হ্যাঁ, দুর্নীতি ছিল, দুর্নীতি আছে, দুর্নীতি থাকবে, কিন্তু তার পরিমাপটা তো হতে হবে, ভয় তো থাকতে হবে, একটা লিমিট তো থাকবে। মানুষের প্রাণ নাশ করা, তার প্রাণ কেড়ে নেওয়া, একটা মায়ের কোল শূন্য করে দেওয়া, একটা মেয়ের লজ্জা হরণ করা, তাও কতগুলো ছেলে সঙ্গে একটি মেয়ে। কি নারকীয় সেই ঘটনা, যার কল রেকর্ড আমরা শুনলাম, যেটা আমি বর্ণনাই করতে পারবো না, অসম্ভব, সেটা বর্ণনার অতীত। আমি কল্পনা কেন, আমি জিনিসটা ডাইজেস্টই করতে পারছিলাম না। আমি ভিডিও করতে কখন থেকে চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। কিন্তু বলতে তো হবে। আমি রেভিনিউর জন্য বলছি না, আমি বলছি আমরা কি করতে পারি, কি করা যায়, কি করলে জিনিসগুলো বন্ধ হবে। কেউ কি এর সলিউশন জানো? জানা কি সম্ভব? আমরা ছেলে মেয়েদের কি বাড়ি থেকে এই শিক্ষা দিয়ে পাঠাই যে তোরা বাইরে গিয়ে এইরকম অমানুষিক হয়ে উঠবি, অমানুষ হয়ে উঠবি, এইরকম আচরণ করবি? তোর মা যদি একজন মেয়ে হয়, তুই আরেকটা মেয়েকে কিভাবে অপমান করতে পারিস? তোর মা কি তোকে এই শিখিয়েছে? তোর বাবা কি তোর পেছনে এই জন্য পয়সা খরচ করেছে যে তুই বাইরে গিয়ে কতগুলো জঘন্য অপরাধ করে আসবি? তোরা রাতে ঘুমোস কি করে? যারা এইসব ঘটনা ঘটিয়েছিস তারা রাত্রে ঘুমোস কি করে? তোরা খাস কি করে? তোদের হজম হয় কি করে? এসব করার পর তোদের শান্তি হয়েছে? শান্তি পেয়েছিস? তারপরে গিয়ে নিজের মাকে মা বলে ডাকতে পারবি? নিজের বোনকে বোন বলতে পারবি? কোনোদিনও ভাববি না তোদের মা বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে? আরও তো অনেক ডাক্তার আছে, তোদের থেকে যদি এই দেখে আরও শিক্ষা পায়। এরা নাকি ডাক্তার, এরা নাকি ডাক্তারি ডিগ্রি নিয়ে এসে মানুষের সেবা করবে। ভাই, আমার তো ডাক্তারদের কাছে যেতে এখন ভয় করবে, মানে এই নবীন ডাক্তারদের কাছে, কারণ এদের শিক্ষাই সঠিক নেই। এরা ডাক্তারি করবে কি? কি করলো জানো? এই ডাক্তারি পেশাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, মানুষের বিশ্বাস নষ্ট করে দিচ্ছে। মানুষ আর নতুন ডাক্তার, বাচ্চা ছেলে, এরকম বাচ্চা মেয়ে যারা নতুন ডাক্তারি করে পাশ করে বেরোবে সবে, তাদের কাছে যাওয়ার জন্য তারা ভয় পাবে। তারা ভাববে এরা কি সঠিক শিক্ষা পেয়েছে, এরা কি ঠিকমতো ডাক্তারি করতে পারবে, আমায় মেরে ফেলবে না তো? এবার হসপিটালে গেলেও তো চিন্তা হবে যে এরাই আমার অপারেশন করবে, এরাই হয়তো আমার চিকিৎসা করবে। যদি ভুল ওষুধ দিয়ে দেয়, যদি অপারেশন করতে গিয়ে আমাদেরও ওই তিলোত্তমার মতো অবস্থা করে দেয়, ওই হসপিটালে যেতেই তো ভয় করবে। বিশ্বাস করো, করবে তো। কি উত্তর আছে? কারোর কাছে কোনো উত্তর নেই। সবাই শুধু জিনিসটাকে জানতে চাইছে, শুনতে চাইছে, বুঝতে চাইছে, কিন্তু জিনিসটা কিভাবে নিবারণ হবে, কিভাবে এটা সমূলে উৎখাটন করে একটা সুন্দর স্বাভাবিক নির্ভেজাল সমাজ তৈরি হবে, কেউ জানি না, কেউ জানি না। কারণ এই প্রজন্ম যারা এটা ঘটালো তারা তো আর জীবনেও ঠিক হবে না, হবেই না। মানুষের প্রাণ নিয়ে নেওয়ার মতো কাজ তারা করেছে, এরা কোনোদিন ঠিক হবে তোমাদের মনে হয়? যদি ঠিক হতো তাহলে তারা নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করে নিত। অপরাধ যারা স্বীকার করে না, তাহলে তাদের মনের মধ্যে কোনো চেতনার উদয়ও হয় না। তারা শুধু এখন ভাবছে কিভাবে এই বিপদ থেকে তারা বাঁচবে। এটাকে ওরা বিপদ ভাবছে, সব জানাজানি হয়ে গেছে। ওরা এখন শুধু ভয় পাচ্ছে যে আমরা ধরা পড়বো না তো। ওদের মনে কোনো অনুশোচনা হচ্ছে না। ওরা ভাবছে কখন জনগণ সব ভুলে যাবে, কখন মিডিয়া শান্ত হয়ে যাবে, কখন সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ে আর আলোচনা হবে না। আমরা যদিও তাদের চিনি না, কিন্তু তারা ভাবছে যে আমাদের নিয়েই তো ওরা বলছে। ওরা কিন্তু সবসময় টিভি, মিডিয়া, খবর এগুলো নজরে রাখছে, কিন্তু ওরা শান্তি পাচ্ছে না, পাবেও না, জীবনেও পাবে না। মায়ের মতো একটা মেয়ের প্রাণ তোরা নিলি, তোরা জীবনেও শান্তি পাবি না। প্রতিবাদ শুধু একটা রাতে কি হবে বলো তো তোমরা? একটা রাত বেরিয়ে শঙ্খধ্বনি করে জনসমাবেশ করে কি হবে, কি হতে পারে? হ্যাঁ, আন্দোলন করতে হবে, নিশ্চয়ই আন্দোলন করতে হবে। আন্দোলন করতে 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 আমরা এক সময় স্বাধীনতা পেয়েছিলাম, হয়তো এই আন্দোলন করতে করতে একদিন এই ঘটনার নিবৃত্তি ঘটবে, কিন্তু আদৌ কি ঘটবে? সেই তো পুরনো আমল থেকে একই জিনিস চলে আসছে, যুগ যুগ ধরে মহিলাদের অপমান। কোনো দিন শেষ হয়েছে? কোনো দিন তো শেষ হয়নি। এখন তো বয়সটা একটা নাম্বার মাত্র। 5 মাস 9 মাসের বাচ্চাকে ছাড়ে না, 80 বছরের বৃদ্ধাকে ছাড়ে না। তাহলে এই পাশবিক প্রবৃত্তি কিসের? কিসের? বলার মতো
কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, তবু বলতে হচ্ছে। প্রতিবাদ মুখের কথা দিয়ে করতে হচ্ছে, আর তো কিছু করার ক্ষমতাই নেই। আমরা দেবী পূজা করি, আমরা দেবী দুর্গার আরাধনা করি, দেবী সরস্বতীর পূজা করি, বন্দনা করি, দেবী লক্ষ্মীকে ঘরে আনি, দেবী জগদ্ধাত্রীর পূজা করি, সব দেবীর পূজা করি আমরা। আমরা জন্মভূমিকে মাতৃভূমি বলি, সবই মহিলা, কিন্তু সেই অপমান আমরা মহিলাকেই করি। এইভাবে কি হবে? আমি তো বলবো, যারা মেয়েদের এরম অপমান করো তারা কোনোদিন মহিলাদের মা বলে ডেকো না, বোন বলে ডেকো না, কারণ তোমাদের মা বোন নেই। তোমরা মূর্তি পূজা করো না, দেবী পূজা করো না, কারণ তোমাদের হাত দিয়ে পূজা দেবী নেবেন না, ওই পূজা করা বৃথা। প্রশাসন জিনিসটাকে লুকোতে চাইছে। তাহলে কোন দেশে আমরা বাস করছি, কোন সমাজে? আমরা নারী, আমরা নাকি সবই পারি, শুধু মুখের কথা? কিচ্ছু পারি না, আমরা কিচ্ছু পারি না। সামান্য একটা মেয়েকে মারতে 8-10 জন লোক, কেন? ছেলেদের নাকি শরীরে অনেক জোর, অনেক বল, মেয়েদের থেকে বেশি শক্তিশালী। তাহলে একটা মেয়ের জন্য একটা পুরুষ নয় কেন? 8-10 জন পুরুষ কিসে লাগছে? এত ক্ষমতার, বলের অহংকার। আর যখন সমানে সমানে লড়াইয়ের প্রশ্ন আসে, তখন একের অধিক হয়ে যায় কেন? লুকিয়ে করবি কেন? প্ল্যান করে করবি কেন? তোদের বিক্ষোভ, তোদের ঝগড়া, তোদের আক্ষোভ সামনাসামনি আয়, যুদ্ধ কর, লড়াই কর, পিছন থেকে মারবি? মেনে নিতে পারলাম না। সমস্তটাই মনের মধ্যে আন্দোলিত হয়ে ফুটছে, কিন্তু বেরোচ্ছে না। একটা অদ্ভুত অস্বস্তি শরীরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সব থেকে বেশি কোথায় গিয়ে লাগলো জানো? যারা স্টুডেন্ট তৈরি করে, যারা স্টুডেন্টদের শিক্ষা দেয়, সেই কর্তৃপক্ষ, তারপর ডিপার্টমেন্টের হেড, তারাও নাকি এর মধ্যে জড়িত। ভাবতে পারো? জানি না ডে বাই ডে আরও কত সত্য চলে আসবে আমাদের সামনে। সিবিআই যখন এসছে, আরও ছানবিন হবে, আরও নতুন নতুন ভেতরের খবর আমাদের সামনে আসবে, এবং অনেক কিছু এসছে যা আমি এখনই বলতে চাইছি না। আরও 2-1 দিন দেখি, নিশ্চয়ই বলতে হবে, বলার তো শেষ নেই। যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার বিচার কি হবে? আদৌ হবে? শেষটা কি হবে? আসল দোষীরা ধরা পড়বে? দেখা যাক আমাদের ভবিষ্যৎ কি আছে। আমরা কি নিরাপত্তাহীনতায় ভুগেই যাব? কোনো দিন শান্তি পাবো না? কালকের রাত্রে বেরোনো সবার সমাবেশ, আমি বেরোইনি, আমি বেরোতে পারিনি। আমাদের বাড়ির কয়েকজন মেয়ে মহিলারা গেছিল, কিন্তু হাস্যকর জিনিস এটাই যে সেই মহিলাদের সঙ্গে বাড়ির কয়েকজন পুরুষও গেছিল, কারণ মেয়েরা একা যেতে পারে না। এটাই আমরা স্বাধীন, আমরা নিরাপদ। পুরুষ ছাড়া মহিলা নিরাপদ কোনোদিনই নয়। তাহলে স্বাধীন এইভাবে আসবে না, স্বাধীনতা এইভাবে আসবে না। স্বাধীনতা তখন আসবে যখন আমরা নিরাপদ হব। মানে রাত বিরাতেও মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাবে না, কোনো কর্মস্থানে গিয়ে কাজ করতে ভয় পাবে না, শিক্ষাক্ষেত্রে কোনো ভয় থাকবে না। এটা হলো স্বাধীনতার মানে আসল অর্থ। তার জন্য আমাদের কি করতে হবে? একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, এই উপলক্ষে আমি বলে রাখি যে দুবাইয়ের একটা ঘটনা, বা দুবাইয়ে এই জিনিসটা হয়, আমাদের অনেক লোকই ওখানে থাকে, তার জন্য আমি জানি। তাছাড়া বিভিন্ন ব্লগাররাও আছে, তার থেকেও জানা আর কি, যে ও দেশে চুরি হয় না, হলেও তার মাত্রাটা খুবই কম, নেই বললেই চলে। আমাদের যারা থাকেন তারা বলেছেন, যদিও ওখানে তোমার অন্যরকম সিস্টেম, সব ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা বাংলো টাইপের সব বাড়ি, তো সবাই ওই ডিজিটাল তোমার লক কার্ড সিস্টেম পাঞ্চ করে বাড়িতে ঢুকতে বেরোতে হয়, সিকিউরিটিটা এরকমই, সবই ডিজিটাল লক। সেটা কথা না, বলেছিল যে যদি তুমি রুম বা বাড়ি ফাঁকাও রেখে তালা না দিয়েও চলে যাও, তোমার বাড়িতে চুরি হবে না। কেন মনে হয় না? কেন? আমাদের দেশে তো এটা সম্ভবই না। আমি যদি ফোনটা রেখে যদি ফুচকাওয়ালার কাছে ফুচকা খাই আর ফোনটা ওখানে রেখে ভুল করে চলে আসি, তো আমি ফিরে গিয়ে আর ফোনটা পাবো না, তো স্বাভাবিক। কিন্তু কেন ওখানে এরকম আর এখানে এরকম নয়? কারণ এক তো ওখানে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা ইউজ করা হয়, আর দেন ওই দেশের আইন, ওই সিসিটিভি ক্যামেরা থাকার জন্য তুমি চুরি করতে গেলে তুমি ধরা পড়বেই, ঠিক আছে? এইবার যদি তুমি ধরা পড়ো, না পড়লে তো ভগবান তোমার সহায়, যদি তুমি ধরা পড়ো, শুনেছিলাম যদি ভুল না হই ওদের দেশে নাকি চোরের হাতের আঙুল বা হাত কেটে দেয়।
এই ভয়ে আর কেউ ওখানে চুরি করে না, ঠিক আছে? ওখানে আছে বড় বড় সব ডাকাত, মানে সেসব হাইফাই ব্যাপার, ঠিক আছে? এরম ছিচকে চোর বা ছোটোখাটো জিনিস চুরি এইসব ওরা করে না। ওখানে হচ্ছে বড় বড় মাফিয়া টাফিয়া ওইসব ব্যাপার। তারা অত বহাল তবিয়াতে থাকে, সেই সব ব্যাপার আলাদা। সেগুলো সিসিটিভি ক্যামেরাও ধরাও পড়বে না, সেগুলো আমাদের সামনেও আসবে না। কিন্তু এই ধরনের নিগ্রহ ওখানে নেই, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় আছে, দুবাই নেই, ঠিক আছে? অন্য কান্ট্রি আছে, মানে যেগুলো গালফ আদার্স কান্ট্রি আছে সেখানে থাকলেও থাকতে পারে, দুবাই এটা নেই, ঠিক আছে? তা আমি সেটাই বলছি, আমাদের দেশেও এরকম কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন থেকে, উপর মহল থেকে ধার্য করা হয় যে যারা এই রকম রেপিস্ট তারা যদি ধরা পড়ে, তাহলে তাদের প্রাণদণ্ড না দিয়ে কোনো একটা অঙ্গহানি করে দাও, করে তাদের ছেড়ে দাও। কারণ মেরে ফেললে তো মরে গেল, তার আর অনুশোচনার কিছু থাকবে না। কিন্তু এমন কিছু করো যেটার গ্লানি নিয়ে সারা জীবন বহন করে চলতে হয়, এই জিনিসটা করুক। এই আইনের আমি দাবি রাখি। এবার কী অঙ্গহানি হবে, কি হবে, সে তো যারা স্থির করবে, যা আদৌ স্থির হবে কিনা তাদের বিচার্য বিষয়। আমি শুধু আমার সপক্ষে একটা দাবি রাখতেই পারি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, শেয়ার করবে, আর লাইক তো ভালো লাগলে করো। আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই।